আজকের আলোচনাটা খুবই গুরুত্বপূর্ণ কারণ আজকে আমরা যে বিষয়টা আলোচনা করব সেটা হচ্ছে মাস্টার বইয়ের 12 নম্বর পেজের কালেকটিভ নাউন বিকামস কমন নাউন, অর্থাৎ কখন কালেকটিভ নাউন কমন নাউন হয়ে যায়। আমরা জানি পাবলিক, টিম, ক্লাস, তারপর হচ্ছে অডিয়েন্স, এই শব্দগুলো মূলত কালেকটিভ নাউন, বাট অনেক সময় প্রায় সময়ই এই কালেকটিভ নাউনগুলোকে আমরা কালেকটিভ নাউন বলতে পারবো না, এগুলোকে বলতে হবে কমন নাউন। কখন বলবো, কি চিহ্ন থাকলে আমরা এগুলোকে কমন নাউন বলবো, কালেকটিভ নাউন বলতে পারবো না, সেটাই আজকে আলোচনা করব। তাই এই আলোচনাটা খুবই গুরুত্বপূর্ণ। এর আগে আমি আরো 17টা আলোচনা করেছি, যেখানে আমি নাউনের বিস্তারিত আলোচনা করেছি এবং তুলনামূলক নাউনের আলোচনা করেছি, সাথে 103টা প্রশ্ন আমি সলভ করে ফেলেছি, যেগুলো বিভিন্ন পরীক্ষায় অতীতে বিসিএস, অ্যাডমিশন এবং ব্যাংক জব, মানে বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে এসেছিল যে এই প্রশ্নগুলো। দেখুন, আজকে আর কথা না বলে আমরা মূল আলোচনায় চলে যাই। আজকে যে আলোচনাটা করব, কালেকটিভ নাউন কখন কমন নাউন হয়ে যাবে। দেখুন, এখানে বলা হয়েছে কালেকটিভ নাউন এর পূর্বে সংখ্যাবাচক শব্দ বসালে অথবা এস অথবা ইএস যুক্ত করলে তা কমন নাউন হয়ে যায়। সর্বদাই মনে রাখবেন একটা কথা, কি মনে রাখবেন, কালেকটিভ নাউন এর আগে যদি সংখ্যাবাচক শব্দ অর্থাৎ ডিটারমিনার ব্যবহার করা হয়, যেমন 1 2 3 4 5 6, এগুলো যদি ইউজ করা হয়, এই ডিটারমিনার বা সংখ্যাবাচক শব্দ যদি কালেকটিভ নাউনের আগে কখনো বসে, তাহলে আমরা এটাকে কালেকটিভ নাউনটাকে কমন নাউন বলবো। অথবা কালেকটিভ নাউনের পরে যদি এস অথবা ইএস যুক্ত করে ফ্লোরাল করা হয়, তখন আমরা সেই কালেকটিভ নাউনটাকে কমন নাউন বলবো। দেখুন, এখানে উদাহরণে দেয়া আছে, কি দেয়া আছে চলুন দেখি উদাহরণগুলো দেখুন। চলুন, এখানে কি দেয়া আছে, দ্য আর্মিজ অফ দ্য এলাইজ কেম ইন টাইম। এলাইজ এর আর্মিগুলো সময় মতো এসেছিল। এই দ্য আর্মিজ, এই যে আর্মিজ, আর্মি শব্দটার আগে কি বলা হয়েছে, দেখুন আর্মি তো আমরা জানি একটা কালেকটিভ নাউন, কারণ এই আর্মির ভিতরে একাধিক কমন নাউন লুকায়িত আছে, যেমন ম্যান, উইমেন, দুইটা কমন নাউন মিলে আর্মি শব্দটা গঠিত হয়, এই জন্য আমরা আর্মি শব্দটাকে কালেকটিভ নাউন বলি। বাট এখানে আমরা আর্মিকে কালেকটিভ নাউন বলতে পারবো না, কেন বলুন তো, কারণ এই আর্মি শব্দটার আগে কি আর্টিকেল বসছে। তার চেয়ে বড় কথা হচ্ছে আর্মি শব্দটাকে ফ্লোরাল করা হয়েছে, আর আমরা শিখে এসেছি কি কালেকটিভ নাউনকে যখন ফ্লোরাল করা হয় তখন এই কালেকটিভ নাউনটা কমন নাউন হয়ে যায়। তারপর দেখুন আরেকটা, 12 টিমস উইল পার্টিসিপেট ইন দ্য টুর্নামেন্ট। 12টা দল, 12 টিমস মানে কি 12টা দল, উইল পার্টিসিপেট অংশগ্রহণ করবে, ইন দ্য টুর্নামেন্টে অংশগ্রহণ করবে 12টা দল। এখন দেখুন, এই যে টিম শব্দটা, আমরা জানি কি টিম শব্দটা একটা কালেকটিভ নাউন, বাট এখানে টিম শব্দটাকে আমরা কমন নাউন বলবো, কেন বলুন তো, দেখুন এই টিম শব্দটাকে ফ্লোরাল করা হয়েছে এক, আবার এই টিম শব্দটার আগে 12 যেটা একটা সংখ্যা বা ডিটারমিনার ইউজ করা হয়েছে। দুইটা সিম্বলে এই বাক্যে আছে, এই নাউনটায় আছে, আর আমি বলেছি দুইটা সিম্বল থেকে যে কোনো একটা সিম্বল থাকলে আমরা এটাকে কমন নাউন বলবো। তাহলে এই টিম শব্দটা ফ্লোরাল হওয়ার কারণে এটাকে আমরা কমন নাউন বলবো। আবার টিম শব্দটার আগে 12 শব্দটা যোগ করা হয়েছে, মানে ডিটারমিনার সংখ্যাবাচক শব্দ অ্যাড করা হয়েছে, তাই আমরা এই দুইটা কারণেই আমরা এই টিম শব্দটাকে কমন নাউন বলবো। তারপর দেখুন, এখানে 104 নম্বর কোয়েশ্চেনটা আমরা সলভ করি। চলুন, এখানে কি বলা হয়েছে, আওয়ার ক্লাস কনসিস্ট অর্থ হচ্ছে কি গঠিত, আওয়ার ক্লাস কনসিস্ট অফ 20 পাবলিক, 20 এই 20 দেখুন এই পাবলিক, 20 পাবলিক, এই পাবলিক শব্দটা আমরা জানি কি কালেকটিভ নাউন, বাট এখানে আমরা কমন নাউন বলবো, কেন বলুন তো, কারণ এই পাবলিক শব্দটার আগে 20 ডিটারমিনার বা সংখ্যাবাচক শব্দটা ইউজ হয়েছে। দেখুন, পাবলিক শব্দটা কালেকটিভ নাউন, কিভাবে কালেকটিভ নাউন একটু ব্যাখ্যা দিই। দেখুন, পাবলিক বলতে আমরা কি বুঝি, একাধিক কমন নাউনের সমষ্টিকে বুঝি, যেমন ম্যান, উইমেন, গার্ল, বয়, সবগুলো মিলেই তো পাবলিক হয়, পাবলিক শব্দটা হয়। সুতরাং এই একটা কালেকটিভ নাউনের ভিতর আমরা জানি কি একাধিক কমন নাউন মিলে কালেকটিভ নাউন গঠিত হয়, অর্থাৎ একাধিক কমন নাউন মিলে যে নাউনটা গঠিত হয় সেটাকে আমরা কালেকটিভ নাউন বলি। তাই পাবলিক কালেকটিভ নাউন বা 20 শব্দটা পাবলিক শব্দটার আগে অ্যাড হওয়ার কারণে এই পাবলিক শব্দটাকে এখানে আমরা বলবো কমন নাউন। যদি আপনাকে প্রশ্ন করা হয় পরীক্ষায়, যদি প্রশ্ন আসে যে পাবলিক শব্দটা কোন প্রকারের নাউন,
তাহলে আপনি নির্দ্বিধায় বলে দেবেন এটা কালেকটিভ নাউন। বাট যদি এভাবে বলে 20 পাবলিক, এখানে পাবলিক শব্দটা কোন প্রকারের নাউন, তাহলে এখানে কিন্তু পাবলিক শব্দটা কমন নাউন হয়ে যাবে। আর কেন হয়েছে এটা তো আমি এতক্ষণ আলোচনা করলাম। তারপর দেখুন 105 নাম্বার কোয়েশ্চেনটা আমরা সলভ করব। দেখুন দেয়ার আর 10 ক্লাসেস ইন আওয়ার স্কুল, আমাদের স্কুলে 10টা ক্লাস আছে। হোয়াট কাইন্ড অফ নাউন ইজ দ্য ওয়ার্ড ক্লাস, বলা হয়েছে এই ক্লাস শব্দটা কোন প্রকারের নাউন। দেখুন তো 10 ক্লাস, আমরা তো জানি ক্লাস শব্দটা একটা কালেকটিভ নাউন, বাট এখানে কালেকটিভ নাউন বলা যাবে না, কারণ এখানে তার আগে সংখ্যাবাচক ডিটারমিনার 10 শব্দটা ইউজ হয়েছে, সুতরাং এটাকে আমরা কমন নাউন বলবো। অপশন হিসেবে আমরা বি ইজ কারেক্ট, মানে বি কে আমরা সঠিক অপশন হিসেবে ধরে নিব। তারপর দেখুন আমাদের ক্লাসটা 5 মিনিট হয়ে গেছে। আচ্ছা, যেহেতু আমরা পার্টিকুলারলি আলোচনা করতেছি, আগামী পর্বে আমরা কি করব, আগামী পর্বে আমরা সবগুলো কমন নাউন বিকামস প্রপার নাউন, কখন কমন নাউন প্রপার নাউন হয়ে যায় সেটা আলোচনা করব আবার। আচ্ছা, আলোচনাটা করা যায়। আচ্ছা, আমরা করে নিচ্ছি। দেখুন কমন নাউন বিকামস প্রপার নাউন, মানে কমন নাউন কখন প্রপার নাউন হয়ে যায় সেটা দেখুন। কমন নাউন দ্বারা একটি নির্দিষ্ট কোনো নাম বোঝালে এবং তা ক্যাপিটাল লেটার দ্বারা শুরু হলে তা প্রপার নাউন হয়ে যায়। যেমন যেমন মনে করুন, দেখুন মানে কমন নাউন মানে জানি আমরা একটা জাতি বা বিশেষ, এই জাতি না বুঝে যদি একটা নির্দিষ্ট ব্যক্তিকে বোঝায় বা বস্তুকে বোঝায়, আর সেই নামটার প্রথম অক্ষর যদি ক্যাপিটাল লেটার দ্বারা শুরু হয়, তাহলে সেটাকে আমরা প্রপার নাউন বলে থাকবো। দেখুন আওয়ার ফাদার উইল সেভ আস, আমাদের এখানে ফাদার, এই ফাদার দ্বারা আমরা বাবাকে বুঝবো না এখানে, যদিও ফাদার শব্দটা কমন নাউন, বাট এখানে এই ফাদার দ্বারা আমরা বাবা বুঝবো না, এখানে ফাদার, আওয়ার ফাদার উইল সেভ আস, আমাদের সৃষ্টিকর্তা বা আমাদের গড বা আমাদের আল্লাহ আমাদেরকে রক্ষা করবেন। আওয়ার ফাদার উইল সেভ আস, এখানে ফাদার দ্বারা কি বোঝানো হয়েছে, এখানে ফাদার দ্বারা আল্লাহকে বোঝাচ্ছে বা সৃষ্টিকর্তাকে বোঝাচ্ছে বা আমাদের ক্রিয়েটরকে বোঝাচ্ছে। সুতরাং এই ফাদারকে আমরা রিপ্লেস করতে পারি কি এই গড শব্দ দ্বারা। তাহলে এই আবার দেখুন এই আল্লাহ কিন্তু একটা প্রপার নাম, ইংরেজি গ্রামার অনুযায়ী আল্লাহ একটা প্রপার নাম, যদিও আল্লাহকে কখনো লিঙ্গায়িত করা যায় না, কিন্তু ইংরেজি গ্রামার অনুযায়ী গড বলতে গড হচ্ছে কি একটা প্রপার নাউন। আচ্ছা দেখুন এই আচ্ছা, তাহলে এই ফাদার, ফাদার দ্বারা কি বোঝানো হয়েছে, আল্লাহকে বোঝাচ্ছে। তাহলে এই এটা কি হবে, আল্লাহ একজন ব্যক্তিকে বোঝাচ্ছে, মানে ইংরেজি গ্রামার অনুসারে। আমার এই কথাগুলো কেউ ধার্মিক ধর্মের দৃষ্টিকোণ থেকে বিবেচনা করবেন না। তো এই ফাদার শব্দটাকে যেহেতু গডকে বোঝাচ্ছে, তাহলে এটাকে আমরা আল্লাহকে বোঝাচ্ছে, তাই এটাকে আমরা প্রপার নাউন হিসেবে গ্রহণ করব। দেখুন দ্য ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা ইজ এ রিচ স্টেট, আমেরিকাটা বা আমেরিকা যুক্তরাষ্ট্র হচ্ছে কি একটা ধনী রাষ্ট্র। তাহলে এই স্টেটস দ্বারা জানি তো আমরা রাষ্ট্র, এটা হচ্ছে একটা কমন নাউন, বাট এখানে আমরা এই স্টেটস দ্বারা কি বোঝানো হচ্ছে, নির্দিষ্ট একটা দেশকে বোঝাচ্ছে। আমি যদি বলি স্টেট শব্দটা কি কোন প্রকারের নাউন, আপনি নির্দ্বিধায় বলে দিবেন এটা কমন নাউন। কেন কমন নাউন হচ্ছে স্টেট দ্বারা অনির্দিষ্টভাবে সাধারণত দুনিয়ার সকল রাষ্ট্রকে বোঝায়, বাট এই বাক্যে এই স্টেটস দ্বারা এই আমেরিকাকে বোঝাচ্ছে, সুতরাং এই স্টেটস শব্দটাকে আমরা এখানে প্রপার নাউন বলবো, কারণ নির্দিষ্ট দেশকে বোঝাচ্ছে। তারপর দেখুন পরবর্তীতে যেটা আলোচনা করবো সেটা হচ্ছে কমন নাউন বিকামস অ্যাবস্ট্রাক্ট নাউন। কমন নাউনটা কখন অ্যাবস্ট্রাক্ট নাউন হয়ে যায়, দেখুন এখানে বলা হয়েছে কমন নাউনটি দ্বারা অভ্যন্তরীণ গুণ বোঝালে তা অ্যাবস্ট্রাক্ট নাউন হয়ে যায়। এক্ষেত্রে কমন নাউনটির পূর্বে আর্টিকেল দি এবং পরে ইন থাকে। যেমন মানে এখানে বলা হয়েছে কমন নাউন দ্বারা যদি কোনো গুণ বোঝায়, আমরা জানি কমন নাউন একটা জাতির নামকে বোঝায়, সাধারণ নামকে বোঝায়, বাট যদি কখনো এটা দেখতে পান যে কমন নাউন দ্বারা একটা গুণ বোঝাচ্ছে, তখন এই কমন নাউনটাকে আমরা অ্যাবস্ট্রাক্ট নাউন বলবো। আর মনে রাখবেন গুণ বোঝাইলে তার কমন নাউনটার আগে একটা আর্টিকেল থাকবে এবং পরে কি একটা ইন থাকবে। তাহলে দেখুন চেক দ্য বেস্ট ইন ইউ, চেক অর্থ হচ্ছে কি নিয়ন্ত্রণ করা, দমন করা বা দমিয়ে রাখা, এটা ইম্পারেটিভ সেন্টেন্স। চেক দ্য বেস্ট ইন ইউ, তোমার ভিতরে যে পশুত্বটা আছে, মানে তোমার ভিতরে যে পশুর মতো একটা আচরণ আছে, এটা দমন করো, এটা নিয়ন্ত্রণ করো, এটা বলা হয়েছে। তাহলে এই বেস্ট অর্থ হচ্ছে কি পশুর সাধারণ নামকে বোঝায়, তাহলে এটা আমরা জানি কমন নাউন, বাট এখানে এর আগে এই চেস্ট দ্বারা তার পশুত্বটাকে বোঝাচ্ছে, তাহলে এটাকে আমরা
কমন এই কি বলবো এবস্ট্রাক্ট নাউন বলবো। কেন? একটা হচ্ছে এই নাউনটা দ্বারা পশুকে বোঝাইছে না, মূলত মূলত একটা মানুষের ভিতরে যে তার একটা গুণ বা দোষ আছে সেটা বোঝাচ্ছে। আর দ্বিতীয় হচ্ছে তার আগে আর্টিকেল আছে, পরে ইন প্রিপজিশনটা আছে, তাই এটাকে আমরা এবস্ট্রাক্ট নাউন বলবো। অর্থাৎ আপনি মনে রাখবেন কমন নাউনের আগে আর্টিকেল দি থাকবে এবং পরে ইন থাকবে, তাহলে সেটাকে আমরা এবস্ট্রাক্ট নাউন বলে ফেলবো। আচ্ছা, তারপর আরেকটা দেখুন, দ্য মাদার ইন হার arose at the sight of the poor boy. At the sight of the poor boy, এই এটুকু বাক্যের এই দেখুন, at the sight of the poor boy এটুকু বাক্যের অর্থ হচ্ছে গরিব ছেলেটিকে দেখে। তারপর এরোজ মানে জাগ্রত হয়েছিল দা মাদার, তাহলে এটার বাক্যের পুরোটা বাক্যের অর্থ আমরা তুলতে পারি গরিব বালকটিকে দেখে বা গরিব ছেলেটিকে দেখে তার ভিতরে মাতৃত্ব জেগে উঠেছিল। তো এখানে তার ভিতরে কি মাদার মানে মাতৃত্ব, এখানে মা দ্বারা কি মাকে বোঝাচ্ছে না, মাদার দ্বারা মাকে বোঝায় নাই, এজন্য আমরা এটাকে কমন নাউন বলবো না, তার মাতৃত্বটাকে বোঝানো হয়েছে, যেটা একটা গুণ। তার ভিতর মাতৃত্ব জেগে উঠেছিল এই অসহায় বা গরিব ছেলেটিকে দেখে। সুতরাং এখানে মাদার শব্দটাকে আমরা, যেহেতু মাকে বোঝাচ্ছে না একটা গুণকে বোঝাচ্ছে, এখানে আমরা এটাকে কমন নাউন হ্যাঁ এবস্ট্রাক্ট নাউন বলবো, মাতৃত্ব যেটা আমরা দেখতে পাই না। আর বিশেষ কথা হচ্ছে তার আগে দি বসছে পরে ইন বসছে। তারপর হচ্ছে দ্য ফাদার ইন হিম কুড নট বেয়ার দ্য সাইট, তার পিতা কি বলেছে, কুড নট বেয়ার দ্য সাইট, বেয়ার দ্য সাইট মানে এই যে দেখুন কোড নট বেয়ার অর্থ হচ্ছে কি সহ্য করতে না পারা, আর হচ্ছে দ্য সাইট অর্থ হচ্ছে কি দৃশ্য। বলতেছে তার ইন হিম মানে তার ভিতরে যে পিতৃত্বটা, ফাদার দ্বারা বোঝানো হয়েছে তার ভিতরে যে পিতৃত্বটা আছে, এই পিতৃত্বটা এই দৃশ্যটা সহ্য করতে পারতেছিল, মানে করুণ একটা দৃশ্য দেখে একজন পুরুষ আর কি মানে খুব কষ্ট পেয়েছে, তাই বলা হয়েছে এই দৃশ্যটা দেখে তার পিতৃত্বটা সইতে পারতেছিল না, এটা নিতে পারতেছিল না। তাহলে এই ফাদার দ্বারা কি পিতৃত্ব বোঝাচ্ছে, পিতাকে বোঝায় নাই। আর মূল কথা হচ্ছে তার আগে দি বসছে পরে ইন বসছে। তাহলে এই পরে আবার দেখুন দ্য পেট্রিয়ট ইন হিম, দেশপ্রেম তার ভিতরে দেশত্ব প্রেম বা দেশপ্রেম। পেট্রিয়ট দা কি আমরা জানি, পেট্রিয়ট অর্থ হচ্ছে কি আমরা জানি দেশ প্রেমিক। আচ্ছা, তাহলে এটা কমন নাউন হওয়ার কথা ছিল, বাট এখানে এখানে বলা হয়েছে কুড নট বেয়ার দ্য সাইট, মানে তার ভিতর যে দেশপ্রেমটা আছে সেই দেশপ্রেমটা কি এই দৃশ্যটা দেখতে পারতেছিল না বা সহ্য করতে পারতেছিল না। অর্থাৎ মানে মনে করেন দেশে একটা দুর্নীতি হচ্ছে, একজন দেশপ্রেমিক এটা দেখে তার ভিতরে যে একটা দেশপ্রেম আছে সেটা এই দৃশ্যটা সহ্য করতে পারতেছিল না, এমন অর্থ প্রকাশ পেয়েছে। মানে সে এই অনিয়মটা সহ্য করতে পারতেছিল না, নিতে পারতেছিল না। তাহলে এই পেট্রিয়ট দ্বারা কোনো ব্যক্তিকে বোঝায় নাই, তার দেশপ্রেমটাকে বোঝাচ্ছে, যেটা একটা কমন নাউন। বিশেষ কথা হচ্ছে দেখুন সবগুলো নাউনের আগে আর্টিকেল দিয়ে আছে পরে ইন আছে, এই জন্য আমরা এটাকে অ্যাবস্ট্রাক্ট নাউন বলে দেব। তারপর দেখুন আর একটা মিনিট সময় লাগবে, আমরা শেষ করে দেব। বলা হয়েছে কি অ্যাবস্ট্রাক্ট নাউন বিকামস প্রপার নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউনটা কখন প্রপার নাউন হয়ে যাবে। দেখুন অ্যাবস্ট্রাক্ট নাউনটিতে ব্যক্তি বৈশিষ্ট্য আরোপ করা হলে বা পার্সনিফাই করা হলে ক্যাপিটাল লেটার এ লিখতে হয়, তা প্রপার নাউন হয়ে যায়। মানে অ্যাবস্ট্রাক্ট নাউনটা দ্বারা যদি অ্যাবস্ট্রাক্ট গুণ না বুঝিয়ে যদি কোনো ব্যক্তিকে পার্সনিফাই করা হয়, তখন এটাকে আমরা বা মানে অ্যাবস্ট্রাক্ট নাউনটাকে যদি কোনো ব্যক্তির গুণ দেওয়া হয়, পার্সনিফাই মানে কি ব্যক্তির গুণ দেওয়া, তাহলে আমরা সেটাকে ব্যক্তি বা বস্তুর গুণ দেওয়া হয় পার্সনিফাই মানে পার্সনত ব্যক্তি, পার্সনিফাই মানে ব্যক্তির গুণ দেওয়া। কোনো একটা নাউনকে অ্যাবস্ট্রাক্ট নাউনটাকে পার্সনিফাই করা হলে, ব্যক্তির গুণ দেওয়া হলে সেটাকে আমরা প্রপার নাউন বলবো, কারণ ব্যক্তি প্রপার নাউন হয়, এভাবে মনে রাখবেন। তাহলে দেখুন কিভাবে পার্সনিফাই করা হয়। দেখুন হি ইজ নট দ্য ফেভারিট চাইল্ড অফ ফরচুন, ফরচুন অর্থ হচ্ছে কি ভাগ্য, এটা হচ্ছে একটা অ্যাবস্ট্রাক্ট নাউন, বাট এখানে প্রপার নাউন বলবো। কেন বলবো দেখুন তো, বলবো কারণ হচ্ছে দেখুন হি ইজ নট দ্য ফেভারিট চাইল্ড, ফেভারিট চাইল্ড অর্থ হচ্ছে কি ভাগ্যের সন্তান বা সৌভাগ্যবান ব্যক্তি, ফরচুন অর্থ হচ্ছে কি ভাগ্য। এখানে বলা হয়েছে এই যে ফরচুন ভাগ্যকে কখনো সন্তান প্রসব করতে পারে, বলা হয়েছে কি সে সৌভাগ্যবান ব্যক্তি নয় বা ভাগ্যের সন্তান নয় বা সৌভাগ্যবান ব্যক্তির সন্তান নয় সে,
এভাবে আপনি পার্সনিফাই করেছেন। এই ফরচুনের ক্ষমতা নাই সন্তান জন্ম দেওয়ার, বাট এখানে বলা হয়েছে হি ইজ নট ফেভার চাইল্ড অফ ফরচুন। তাহলে ফরচুনের সন্তান মানে ভাগ্যের সন্তান, তাহলে তার তো সন্তান দেওয়ার জন্ম দেওয়ার ক্ষমতা আসছে শুধু প্রাণীর। মানে তাহলে আপনি এই ফরচুন শব্দটাকে, বস্তুটাকে, অ্যাবস্ট্রাক্ট আইডিয়াটাকে আপনি পার্সনিফাই করে মানে পার্সনের গুণ দিয়ে দিয়েছেন। সুতরাং এটাকে আমরা পার্সনিফাই করার কারণে এটাকে আমরা প্রপার নাউন বলবো। তারপর বলা হয়েছে হি ইজ এ চাইল্ড অফ ফরচুন, সে সৌভাগ্যবান ব্যক্তি। এটা আর যদি শাব্দিক অর্থে তুলুন তাহলে হি ইজ এ চাইল্ড অফ ফরচুন সে ভাগ্যের সন্তান, মানে কি তার ভাগ্যটা খুব ভালো, সে সৌভাগ্যবান। তাহলে এই ফরচুন শব্দটা সন্তান জন্ম দেওয়ার ক্ষমতা নাই, বাট আপনি এখানে তাকে একটা গুণ দিয়ে দিয়েছেন, সন্তান জন্ম দেওয়ার গুণটা আপনি তার ভিতরে দিয়েছেন। কি গুণটা দিয়েছেন? এ ফরচুন সে অ্যাবস্ট্রাক্ট একটা আইডিয়া, অ্যাবস্ট্রাক্ট নাম, বাট তার তো কোনো সন্তান দেওয়ার জন্ম দেওয়ার ক্ষমতা নাই, না দরকার সত্ত্বেও আপনি যেহেতু এই গুণটা, সন্তান জন্ম দেওয়ার গুণটা তার ভিতরে দিয়েছেন, পার্সনিফাই করেছেন। এই জন্য মানে একজন পার্সনিফাই মানে কি শুনুন, ব্যক্তির যেই গুণ আছে মানে মানুষের যেই গুণগুলো আছে, এই গুণগুলো যদি আপনি কোনো একটা বস্তুর মধ্যে দিয়ে দেন তাহলে সেটাকেই বলা হয় পার্সনিফাই করা। আবারও বলছি, মানে যেই কাজটা মানুষ ছাড়া করা সম্ভব না, সেই কাজটা আপনি একটা বস্তুকে দিয়ে দিলেন। যেমন মানুষ ছাড়া কোনো বস্তুর পক্ষে সন্তান জন্ম দেওয়া সম্ভব না, কিন্তু আপনি বলে দিলেন চাইল্ড অফ ফরচুন, তার মানে ফরচুনের সন্তান। তাহলে ফরচুন, ভাগ্য কখনো সন্তান দিতে পারে না। তাহলে এই ফরচুনটাকে পার্সনিফাই করার কারণে এই ফরচুনটা হয়ে যাবে এখানে প্রপার নাউন। তারপর বলা হয়েছে লেট নট অ্যাম্বিশন মোক দেয়ার ইউজফুল টোয়েল। এখানে দেখুন লেট নট, এখানে ইম্পারেটিভ একটা সেন্টেন্স। অ্যাম্বিশন অর্থ হচ্ছে কি আকাঙ্ক্ষা, মোক অর্থ হচ্ছে বিদ্রুপ করা, দেয়ার ইউজফুল টোয়েল তাদের এই মানে প্রয়োজনীয় বা কার্যক্রমকে যেন বাধা না দেয়। মুখ অর্থ হচ্ছে বিদ্রুপ করা। বলা হয়েছে দেখো, আমরা উপদেশ দেই না, লক্ষ্য রেখো যে তাদের উচ্চাকাঙ্ক্ষা, তাদের উচ্চাকাঙ্ক্ষা যেন তাদের দরকারি কর্মকাজ কলাপকে বিদ্রুপ না করে, মুখ না করে। তাহলে এই দেখুন, বিদ্রুপ করা কাদের কাজ? মূলত মানুষের কাজ। বাট অ্যাম্বিশন অর্থ হচ্ছে অনুরাগ, আকাঙ্ক্ষা, উচ্চাকাঙ্ক্ষা, তাদেরকেও বিদ্রুপ করার ক্ষমতা নেই, কিন্তু আপনি একে আপনি বিদ্রুপ করার ক্ষমতা দিয়ে দিয়েছেন। তাদের উচ্চাকাঙ্ক্ষা বিদ্রুপ করবে, বিদ্রুপ করার ক্ষমতা আছে? নাই। তাহলে এই অ্যাম্বিশন হবে একটা প্রপার নাউন। তারপর হচ্ছে ডেথ লাইজ হিজ আইসি হ্যান্ডস অন কিংস। তাহলে দেখুন ডেথ অর্থ হচ্ছে মৃত্যু, লাইজ অর্থ হচ্ছে রাখা, হিজ আইসি হ্যান্ড তার শীতল হাত। বাক্যটার অর্থ হচ্ছে কি মৃত্যু রাজাদের উপরও তার শীতল হাতটা রাখে, অর্থাৎ মৃত্যু রাজাদের কাছেও চলে যায়। মৃত্যুর যে একটা ঠান্ডা হাত আছে, শীতল হাত আছে, সেটা সে রাজাদের উপরও রাখতে পারে। তো দেখুন এখানে এই ডেথ শব্দটা দ্বারা, আচ্ছা ডেথ মৃত্যুর কি কখনো হাত আছে? আপনি তো মৃত্যুর হাত দিয়ে দিলেন, ঠান্ডা হাত। মৃত্যুর হি লাইজ হিজ আইসি হ্যান্ড, সে তার ঠান্ডা হাত রাখে। এখন বলুন তাকে কি আপনি পার্সনিফাই করেছেন না? হাত রাখার ক্ষমতা আছে কার? মানুষের। কিন্তু আপনি বললেন মৃত্যু তার ঠান্ডা বা শীতল হাত রাখে, বরফ গলিত হাত রাখে, আইসি হ্যান্ড রাখে, রাজাদের উপরেও রাখে, মানে রাজাদেরকেও মৃত্যুবরণ করতে হয়। আপনি ঘুরিয়ে পেঁচিয়ে বিভিন্ন অর্থ তুলতে পারবেন, কিন্তু আমার কথা হচ্ছে এই মৃত্যুর কি হাত রাখার ক্ষমতা আছে, হাত পা আছে? না। না থাকা সত্ত্বেও আপনি তাকে ব্যক্তির একটা গুণ দিয়ে দিলেন। এই জন্য এই ডেথ শব্দটাকে আমরা এখানে প্রপার নাম বলবো। ডেথ লাইজ হিজ আইসি হ্যান্ডস অন কিংস, মৃত্যু রাজাদের উপরও তার শীতল হাতটা রাখে। সুতরাং আপনি মনে রাখবেন অ্যাবস্ট্রাক্ট নাউন কমন নাউন হবে শুধু একটা কারণে, যদি অ্যাবস্ট্রাক্ট নাউনকে, অ্যাবস্ট্রাক্ট আইডিয়াকে কোনো ব্যক্তির গুণ দেওয়া হয় বা পার্সনিফাই করা হয়, ইংরেজিতে যেটাকে আমরা বলবো। তো এই ছিল আমাদের ট্রান্সফরমেশন অফ নাউনের ক্লাস। আজকে আমরা শেষ করে ফেললাম 18 নম্বর পর্বে। আমরা 19 নম্বর পর্বে কি করব? 106 নাম্বার প্রশ্ন থেকে শুরু করে এই নাউন চ্যাপ্টার থেকে বিগত পরীক্ষা যত প্রশ্ন এসেছিল বিগত পরীক্ষাগুলোতে সবগুলো কোয়েশ্চেন আমরা সলভ করব একের পর এক খুব সুন্দরভাবে। সেই পর্যন্ত সাথে থাকবেন। আশা করি ক্লাসটা বুঝে আসছে। অপেক্ষা করবেন 19 নম্বর পর্বের জন্য।